মার্চের 23 তারিখ গাজা উপত্যকার রাফা শহরের কাছ দিয়ে যাচ্ছে প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির একটা অ্যাম্বুলেন্স, সাথে একটা ইউনাইটেড নেশনসের গাড়ি আর একটা ফায়ার ট্রাক। প্রত্যেকটা গাড়িতেই ইমার্জেন্সি লাইট জ্বালানো, সাইরেন দিতে দিতেই তারা এগোচ্ছিল। কিন্তু হুট করে একটা অ্যাম্বুলেন্স রাস্তার পাশে দাঁড়িয়ে যায়। কিছু একটা হয়েছিল। প্যারামেডিক আর ফায়ার সার্ভিসের গাড়ি থেকে হাই ভিজিবিলিটি স্যুট বা হাই ভিজ স্যুট পরে তাদের হেল্প করতে ছুটে যায় সবাই। এন্ড তারপর কয়েক মিনিট ধরে চলে অগণিত গোলাবর্ষণ। মারা যায় 15 জন প্যারামেডিক আর ইমার্জেন্সি সার্ভিস ওয়ার্কার। তাড়াহুড়া করে তাদের সবাইকে গণকবর দিয়ে আইডিএফ ঘোষণা করে যে এরা সবাই নাকি হামাসের সদস্য। কিন্তু সাথে ইউনাইটেড নেশনসের মেম্বার থাকার কারণে এই ঘটনাটার ইনভেস্টিগেশন শুরু হয়। একটা ভিডিও পাওয়া যায় ওই মারা যাওয়া মানুষগুলোর একজনের ফোন থেকে, আর সেই ফোনটা পাওয়া গিয়েছিল ওই গণকবরটা খোঁড়ার সময়। কি কারণে আসলে ইসরায়েলিরা গুলি চালিয়েছিল একটা ইমার্জেন্সি সার্ভিস ভেহিকেলে আর সেইখানের সদস্যদের, আপাতত তাদের স্টেটমেন্ট হচ্ছে ওই গাড়িগুলোর মুভমেন্ট সন্দেহজনক ছিল। আর এই রিসার্চ করার সময় মানে 7 তারিখ গত 24 ঘন্টায় গাজার খান ইউনিসে কয়েক ডজন মানুষকে মারা হয়েছে। সার্ভাইভারদের অ্যাকাউন্টে তারা সবাই মহিলা এবং শিশু। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে গাজা সিজফায়ার ডিল সাইন করে যে ফুটেজ খেয়েছিল, সেই সময় কিন্তু একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে ইসরায়েল কখনো সিজফায়ার ডিল মানে না, অ্যান্ড দ্যাটস প্রুভেন এগেইন। কিন্তু এইবার পুরো বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজন একসাথে ফুসলে উঠেছে। ইভেন কিছু সোর্স থেকে খবরও আসছে যে হামাসও অল আউট অফেন্স শুরু করতে পারে ইসরায়েলের বিরুদ্ধে। আর আজকের ভিডিওতে আমরা এই ট্রাম্পের নাটক ফাটকের পর বর্তমান গাজার কি অবস্থা এবং অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে সেটা নিয়েই বলবো। মার্চের 18 তারিখ ট্রাম্পের গাজা প্ল্যান ঘোষণার 2 সপ্তাহের মধ্যেই ইসরায়েল সিজফায়ার ডিল ব্রেক করে। আর এক রাতের মধ্যেই গাজা স্ট্রিপে মারা যায় প্রায় 400 এর বেশি মানুষ। পরদিনই বেঞ্জামিন নেতানিয়াহু স্টেটমেন্ট ছাড়ে যে তারা ওয়ার অন গাজা আবারও শুরু করেছে, অর্থাৎ আবারও অফিসিয়ালভাবে সিজফায়ার ভাঙল ইসরায়েল। আর এর পেছনে ইসরায়েলের লজিক হচ্ছে যে তারা জানতে পেরেছে হামাস নতুন করে অ্যাটাকের প্ল্যান করছে, অ্যান্ড হামাসের হাতে বন্দী 59 জন ইসরায়েলি ক্যাপটিভকে রিলিজ করার জন্য প্রেশার ক্রিয়েট করতে যাচ্ছে তারা। এখন কাহিনীটা হচ্ছে যে এই যে সিজফায়ার ডিলটা ইসরায়েল ব্রেক করলো, এটা একটা সো কল্ড সিজফায়ার ডিল, বাট তারপরেও এই সিজফায়ার ডিলের কিন্তু একটা সেকেন্ড ফেজ ছিল। যেই সেকেন্ড ফেজটাতে বলা হয়েছিল যে এই যুদ্ধটা নাকি পার্মানেন্টলি বন্ধ করা হবে এবং হামাসের কাছে ইসরায়েলের যেসব ক্যাপটিভরা আছে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ ইসরায়েল যেই লজিকে আবারও তাদের সিজফায়ার ডিল ভাঙলো, সিজফায়ার ডিলের মধ্যে কিন্তু এটা ছিল যে সেই ক্যাপটিভদেরকে ছেড়ে দেওয়া হবে আসলে। তো লজিকটা কি? তো লজিক্যালি এবং থিওরিটিক্যালি এইটা ফেজ 2তে গেলে এই কনফ্লিক্টের একটা শেষ হবার সম্ভাবনা হয়তো ছিল, কিন্তু এই ইসরায়েলি ফেজ 2তে যেতে নারাজ, তাদের সব অ্যাকশন দিয়ে সেটা বোঝা যাচ্ছে। তার মানে কি আসলে তারা তাদের সেই 59 জন ক্যাপটিভের জন্য কোনো কেয়ার কি তারা করছে, নাকি এটা জাস্ট একটা বাহানা তাদের অ্যাটাকের জন্য? মার্চের 5 তারিখের হিসাব মতে নর্দার্ন গাজার মাত্র 28% বিল্ডিং অক্ষত ছিল, আর এইবার অ্যাটাকের পর সেগুলো আর অক্ষত থাকার কথা না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যখন ইউএস এর রেসপন্স চাওয়া হয়েছে তখন ইউএসএ বলেছে যে এই অ্যাটাকের আগে ইসরায়েল ইউএস এর সাথে কমিউনিকেট করেছিল। তার মানে জাস্ট কয়েক ঘন্টায় যে প্রায় 400+ মানুষ মারা যাবে, আর বেশিরভাগই স্কুল, হসপিটাল আর মেকশিফট শেল্টার হোমে যে অ্যাটাক হবে সেটা ইউএসএ জানতো। কিন্তু এই অ্যাটাকের রেসপন্সটা কিন্তু ইসরায়েলের দিক থেকে মোটেও ভালো কিছু আনে নাই। ইভেন ইসরায়েলের মধ্যেও এখন গভর্নমেন্টের এগেনস্টে অর্থাৎ নেতানিয়াহুর এগেনস্টে প্রোটেস্ট শুরু হয়েছে। ক্যাপটিভদের ফ্যামিলিরা এক্সে পোস্ট করে এইটাও বলে যে আওয়ার গ্রেটেস্ট ফিয়ার হ্যাজ কাম ট্রু। তাদের মতে এই অ্যাটাকের মধ্যে দিয়েই ইসরায়েল দেখিয়ে দিল যে তারা আসলে তাদের সিটিজেনদের লাইফ নিয়ে এক ফোঁটাও কেয়ার করে না। ইনফ্যাক্ট বেশিরভাগ ইসরায়েলি পলিটিশিয়ানদের মতেই নেতানিয়াহুর এই ডিসিশন আসলে ছিল জাস্ট একটা পলিটিক্যাল গেম। আপনারা হয়তো জানেন নেতানিয়াহু নিজেই কিন্তু ইসরায়েলের মধ্যেই করাপশন চার্জে জর্জরিত, তাকে কোর্টেও ডাকা হয়েছে। পাবলিক তাকে পছন্দ করছে না কারণ সে শিনবেট ডোমেস্টিক ইন্টেলিজেন্স সার্ভিসের হেডকে ফায়ার করেছে। ইভেন তার বিরুদ্ধে র্যালি হবার কথাও ছিল, আর সেটা বেশ ভায়োলেন্ট ভাবেও হতে পারত। অর্থাৎ নেতানিয়াহু নিজের দিকে কিন্তু আঙ্গুল তাক করা শুরু করেছিল মানুষ, তার নিজের ইসরায়েলি সিটিজেনরাই। আর এই সব কিছুকে ঢেকে দেওয়ার জন্য সে এবার কি করলো? হামাসের দোহাই দিয়ে আবারও গাজায় আক্রমণ চালালো। সাবেক ইসরায়েলি অ্যাম্বাসেডর অ্যালন পিঙ্কাসের ভাষায় এটা হচ্ছে নেতানিয়াহুর সার্ভাইভাল পলিটিক্স। সো ইন্টারন্যাশনাল কমিউনিটি এখানে কিভাবে রিঅ্যাক্ট করেছে? স্বাভাবিকভাবেই ইউনাইটেড নেশনস বা ইউএন এখনও তাদের নিন্দাই জানিয়ে যাচ্ছে। 15 জন প্যারামেডিক্স মারা যাওয়ার পরেও রেড ক্রিসেন্ট মুখ বন্ধ করে বসে আছে। আর সোশ্যাল মিডিয়ার থ্রুতেই জানা যায় যে আমেরিকা, ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশে মানুষ এই জেনোসাইডের এগেনস্টে প্রোটেস্টে নেমেছে। 7 এপ্রিল জেনারেল স্ট্রাইক কল করা হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড।
অ্যান্ড ইন্ডিয়ার মতো কিছু দেশ বাদ দিয়ে বিশ্বের বেশিরভাগ দেশের মানুষেরাই ফিলিস্তিনিদের জন্য সাপোর্ট নিয়ে রাস্তায় নেমেছিল। বাট এই সাপোর্ট নিয়ে নামলেও এখানে সবথেকে ক্রিপি জিনিসটা কি জানেন? এই ধরনের জিওপলিটিক্যাল টপিকে রিসার্চের সময় আমরা সবথেকে বেশি খুঁজি বিভিন্ন নিউজ আর্টিকেল, কারণ একদম ডে টু ডে আপডেট সেখানেই পাওয়া যায়। আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতেই জানি যে আমেরিকায় প্রায় 80,000+ মানুষ রাস্তায় নেমেছে, ফ্রান্সে 30,000+ মানুষ নেমেছে, আর ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশেই অসংখ্য মানুষ নেমেছে ফিলিস্তিনের পক্ষে তাদের সাপোর্ট দেখানোর জন্য। কিন্তু এইগুলো নিয়ে ইন জেনারেল সার্চ দিলে আপনি কোনো নিউজই পাবেন না। একদম ওয়ার্ড বাই ওয়ার্ড সার্চ দিলে প্রোটেস্টের কিছু নিউজ আসবে, বাট সেগুলোতেও হেডলাইন বা শুরুর দিকে ফিলিস্তিনের নাম নেওয়া হয় নাই। তার মানে বুঝতে পারছেন বিশ্বের বিভিন্ন কোণার বিভিন্ন ধর্মের মানুষ যে ফিলিস্তিনের পক্ষে রাস্তায় প্রোটেস্ট করছে, এই জিনিসটাকেই হাইড করার চেষ্টা করা হচ্ছে ইন্টারনেটে। বিভিন্ন নিউজ আর্টিকেলেও এই কথাগুলো আসছেই না, অথচ এর অর্ধেক মানুষও যদি কোনো একটা ফালতু ব্যাপারেও প্রোটেস্টে নামে সেইগুলো নিয়ে নিউজ আর্টিকেল কাভারেজ হয় হাজারের পর হাজার। আর এই কারণে অনেস্টলি এই যে নাম্বারগুলো বললাম সেগুলো সোর্স আমার অন্যান্য ভিডিওর মতো একেবারে এক্স্যাক্টলি ভেরিফাই করা সম্ভব হচ্ছে না। কিন্তু যেটা আমরা জানি যে সব নিউজ কাভারেজ এই ব্যাপারে না আসলেও বিশ্বের বড় বড় টেক কোম্পানিগুলোতে কিন্তু তাদের এমপ্লয়াররা আওয়াজ তোলা শুরু করছে, মানুষ সরব হচ্ছে এই জেনোসাইডের এগেনস্টে। বাট সামহাউ কেন যেন মনে হচ্ছে পুরো ইন্টারনেটই চেষ্টা করছে এই জেনোসাইডটাকে লুকিয়ে ফেলার জন্য। একটা আস্ত অঞ্চল, যেই অঞ্চলের ওপর দিয়ে প্রতিটা অ্যাব্রাহামিক রিলিজিয়নের অসংখ্য নবী রাসূল হেঁটে গিয়েছেন, সেই জনপদটাকে ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার বাইরের যে ইন্টারনেট, সেখানের ভাবটা এরকমই, কেউই কিছু বলছে না, কেউ কিছু করছে না। এখন পর্যন্ত অফিসিয়াল হিসেবে 46,000 মানুষ মারা গিয়েছে এই গাজা উপত্যকায়। এক পাশে জর্ডান, সিরিয়া, আর অন্য পাশে উন্মুক্ত সাগর। তারপরেও কেন যেন গাজায় কোনো এইড আর যাচ্ছে না। একটা জিনিস হওয়ার খুবই বড় একটা সম্ভাবনা আছে, আজকের দিনে বলে যাই, হয়তো মিলতে পারে 40-50 বছর পর। আজ থেকে 40-50 বছর পর ঠিকই দেখবেন উন্নত বিশ্ব এই জেনোসাইডকে স্বীকৃতি দিবে, মুরাল বানাবে আর শোকগাথা গাইবে। বাট মনে রাখবেন, যখন বোম ব্লাস্টে 40-50 ফিট উপরে ডেড বডিগুলো উড়ে যাচ্ছিল, এই উন্নত বিশ্ব কোনো কথা বলে নাই, উল্টা সেই নিউজ চাপা দেওয়ার চেষ্টা করেছে এআই জেনারেটেড বলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব বেশি কিছু আসলে বিশ্লেষণ করার মতো নাই। আমার এই ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন নিয়ে একটা ফুল প্লে লিস্ট আছে, যেখানে গেলে আসলে অনেক ব্যাপারেই জানতে পারবেন। এই রিলেটেড অনেকগুলো ভিডিও আছে, হিস্ট্রি বলেন, কারেন্ট অ্যাফেয়ার্স বলেন, সবকিছু নিয়ে ভিডিওগুলোতে আমি কভার করেছি। রিসেন্ট এই জিনিসটা আসলে খুব নতুন বেশি কিছু হয় নাই, যেটাই বললাম নেতানিয়াহুর পলিটিক্যালি নিজেকে বাঁচানোর একটা অ্যাটেম্প্ট এইটা। তো এটার পেছনে আসলে খুব বেশি বিশ্লেষণ করার মতো নাই। অ্যান্ড যেই হারে এই রিলেটেড রিলায়েবল সোর্স বলেন বা যে ধরনের সোর্সই বলেন, কোনো সোর্সই আসলে তেমনভাবে সামনে আসছে না। তো এখন আসলে ভিডিওতে বলার মতো খুব বেশি কিছু নাই। হোয়াট উই ক্যান ডু, আমরা আসলে ফিলিস্তিনের এবং গাজার সাধারণ মানুষদের জন্য দোয়াই করতে পারি। আর খুব বেশি কিছু এই মুহূর্তে আমাদের হাতে হয়তো নাই, যাদের হাতে আছে আই ডোন্ট নো তারা চোখে কি কাঠের চশমা পরে আছে নাকি। বাট এই তো জানি না, গাজায় এক শান্তি ফিরবে, এই কথাটা আমরা সবসময় বলি, ফ্রম ল্যান্ড টু সি প্যালেস্টাইন শ্যাল বি ফ্রি। বাট আই ডোন্ট নো কোন দিন হবে, লাইফ টাইমে দেখে যেতে পারবো কিনা। So anyway, that's all for today. Until my next upload, have a good week. Goodbye.